তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। তো আমাদের যেমন কথা মতো আমরা কিন্তু তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করেছি। অনেক রাত জেগে সারাদিন কাজ করে আমরা প্রতিটা চ্যাপ্টারে কিন্তু মক টেস্ট রেডি করেছি। সেই জন্য যে সমস্ত ছেলে মেয়ে মক টেস্ট দিতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে গিয়ে আমাদেরকে জানাও। অনেক অনেক আমাদের ভাই বোন, অনেক অনেক আমাদের ছাত্রছাত্রী তারা আমাদের কাছ থেকে মক টেস্ট নিয়ে মক টেস্ট দিচ্ছে। এর জন্য কিন্তু তোমাদের কোনো কিছু পে করতে হচ্ছে না, একদম বিনামূল্যে আমরা মক টেস্টগুলো নেওয়ার চেষ্টা করছি। আরেকটা বিষয় হলো, আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। আর অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, তোমাদের যে সমস্ত বিষয়ে মতামত জানাতে চাও কমেন্ট করো আমাদের। তাহলে আর দেরি করব না, আমরা কিন্তু প্রকৃত যে বিষয়ের জন্য এই ভিডিও নিয়ে এসেছি সেইগুলোর জন্য আমরা আলোচনা করব। আজকে থেকে সবাই মন দিয়ে মক টেস্টগুলো প্র্যাকটিস করো। একটা বিষয় আমি প্রথমেই তোমাদের বলে রাখি, সেটা হলো শুধুমাত্র কিন্তু এই মক টেস্টের প্রশ্নগুলো দেখে পরীক্ষা দিতে গেলে চলবে না। এমনিতেই এটা প্রথম বছর নতুন সিলেবাসের, সেহেতু অনেক এমন প্রশ্ন আছে যেগুলো আমরা এখনো ঠিকঠাক ভাবে ধরতে পারছি না যে কোথা থেকে আসবে, কেমন ভাবে আসছে। ছেলেমেয়েদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে রয়েছে, অনেক ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো গুরুত্বপূর্ণ নয়, এইটা নিয়ে। সেই জন্য আমাদের যেটা বেশি করে করতে হবে, এখন আর তো তেমন কিছু পড়ার সময় নেই, একদম সামনে আমাদের পরীক্ষা চলে এসেছে, আমরা যেগুলো পড়েছি সেগুলো রিভিশন করতে হবে। আর যারা এখনো পর্যন্ত কোনো কারণবশত ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারোনি, তারা এখন যেটা করবে সেটা টেক্সট বই ভালো করে রিডিং পড়ে নেবে, বারবার করে নেওয়ার পরে এই যে মক টেস্টগুলো করানো হচ্ছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা করছি এর মধ্যেই তোমাদের 50%-এর অ্যাবোভ একটা নম্বর উঠে যাবে। সবাই মিলে সেই আমরা চেষ্টা করব সেইগুলো। আজকে আমরা কি করব, দ্বাদশ শ্রেণীর যে 3টে চ্যাপ্টারের বিভিন্ন মক টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। সেখানে প্রথম আমাদের যে চ্যাপ্টার, প্রথম যে আমাদের ইউনিট 1 রয়েছে, স্বাধীনতার পরবর্তী সময় ভারতের শিক্ষা ব্যবস্থা, তার প্রথম অধ্যায়ে কিন্তু আমাদের 3টে কমিশন রয়েছে। একটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, একটা মুদলিয়ার কমিশন, একটা কোঠারি কমিশন। এই 3টে চ্যাপ্টার থেকে আমরা আলাদা আলাদা মক টেস্টের ব্যবস্থা করেছি। আচ্ছা, তারপরেই আমাদের রয়েছে যেটা জাতীয় শিক্ষানীতি, সেখানে 1986 জাতীয় শিক্ষানীতি আর 2020 যেটা রিসেন্ট একদম জাতীয় শিক্ষানীতি 2020 এনইপি 2020 সেটা রয়েছে। আর তার সঙ্গে রয়েছে আমাদের অনুন্নত শ্রেণীর শিক্ষা ব্যবস্থা, সেখানে প্রধানত আমাদের জানতে হবে নারী শিক্ষা ব্যবস্থা, নারী শিক্ষার ক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করেছি স্বাধীনতার পরবর্তীকালে। এছাড়া অনগ্রসর যে সমস্ত শ্রেণী রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিকভাবে যারা দুর্বল রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা, এর সঙ্গে সঙ্গে শিক্ষায় যে সম সুযোগ তার ধারণা। আজকে প্রধানত আমরা এই 3টে চ্যাপ্টারের মক টেস্ট আমরা প্র্যাকটিস করে নেব। আরো একবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু টেক্সট বই ভালো করে রিডিং পড়বে, আর তার সঙ্গে সঙ্গে এই মক টেস্টগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তুমি কতগুলো অ্যান্সার করতে পারছো, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো অ্যান্সারগুলো এখান থেকে জেনে নিয়ে পরবর্তীতে তোমরা মুখস্থ করে নেবে। সেহেতু আমরা সবাই মিলে খুব ভালো করে চেষ্টা করব এই কদিনের মধ্যে একটা প্রিপারেশন তৈরি করে নিতে, যাতে আমরা 80 অ্যাবোভ নম্বর তুলতে পারি, বা 90%-এর কাছাকাছিও যেতে পারি, বা 90 অ্যাবোভ করতে পারি। আর যাদের ক্ষেত্রে একদম পড়াশোনা কিচ্ছু করা হয়নি, তারা কিন্তু চটপট বই নিয়ে বসে পড়ো, রিডিং পড়ো প্রতিটা চ্যাপ্টার, তার সঙ্গে সঙ্গে আমাদের মক টেস্টগুলো প্র্যাকটিস করো। তাহলে আজকের জন্য তোমাদের যেটা কাজ সেটা হলো সমস্ত চ্যাপ্টার রিডিং পড়বে, তার সঙ্গে সঙ্গে মক টেস্টগুলো দেবে। পরের দিনে বাকি যে 3টে চ্যাপ্টার, বাকি যে পরবর্তী 3টে চ্যাপ্টার রয়েছে সেই 3টে পড়ে নেবে। আমরা পরের দিন আবার মক টেস্টের ভিডিও নিয়ে আসবো। তারপরে বাকি থাকবে আমাদের 4টে চ্যাপ্টার, সেটা আমরা একসঙ্গে মক টেস্টের ভিডিও নিয়ে আসবো। 3 দিনের মধ্যেই আমরা কিন্তু এডুকেশন সিলেবাস ক্লাস 12-এর শেষ করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য যেটা চেষ্টা করব, এমসিকিউ প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য স্মার্ট ট্রিক্স রয়েছে, তার জন্য আলাদা একটা ভিডিও আমি নিয়ে আসবো। সেহেতু আমি চাইছি 4 দিনের মধ্যেই আমাদের যা সিলেবাস রয়েছে টোটালটা কমপ্লিট করার জন্য। চলো সবাই মিলে একদম আমরা জান লড়িয়ে দিই, লেটস রক। আমাদের দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12-এর গ্রুপ এর যে রয়েছে আধুনিক ভারতীয় শিক্ষা, তার মধ্যে ইউনিট 1 স্বাধীন ভারতের পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে প্রথম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় রয়েছে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। এখানে প্রধানত 3টে কমিশন রয়েছে, তার মধ্যে প্রথম যে কমিশন রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। সেখান থেকে কতগুলো বাছাই করা প্রশ্ন আমরা জেনে নেব। আর এখানে একটা বিষয় প্রথমে জানতে হবে, যেটাই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেটা কিন্তু রাধাকৃষ্ণন কমিশন, কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছিল। সেখানে আমাদের প্রথম প্রশ্ন কি, উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তরে উন্নতি কল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? এর সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, 1948 সালে 5ই নভেম্বর, 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর।
আচ্ছা, রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্যের সংখ্যা কতজন ছিল? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 3 জন। তার সঙ্গে সঙ্গে 3 নম্বর প্রশ্ন রয়েছে, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? আমাদের অপশানে রয়েছে যেগুলো, তার মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডক্টর JF ডাফ। 4 নম্বর প্রশ্ন রয়েছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার পিছনে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আদর্শ হিসাবে অনুসরণ করেছিল কোন কলেজকে? উত্তর হবে ডেনমার্কের জনতা কলেজ বা পিপলস কলেজ, অপশন এ। 5 নম্বর প্রশ্ন রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়গুলি পরিচালনা করেন, সেখানে অপশনগুলো রয়েছে, নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো কোনটা হবে, মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আচ্ছা, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। সেখানে আমাদের রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীকে শিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার উদ্দেশ্যে কি চালু করতে হবে? সেখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কমন স্কুল সিস্টেম, যেটা রয়েছে আমাদের অপশন বিতে। 7 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে আমার 1953 সালে। এখানে একটা বিষয় রয়েছে 1953 আর 56-র মধ্যে, ওইটা তোমরা একটুখানি দেখে নেবে, কারণ হচ্ছে 53 সালে এটা প্রতিষ্ঠিত হয়, 56 সালে এটা স্বশাসিত সংস্থা হিসেবে মানে প্রকাশ করে নিজেদেরকে। আচ্ছা, 8এরটা কি, বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের সংখ্যা কতকগুলি? সুপারিশের সংখ্যা হবে 207টি। তারপরে 9এর প্রশ্ন রয়েছে, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদককে? উত্তর হবে অপশন বি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। আচ্ছা, 10এর প্রশ্ন রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন? 10 জন। এখানে কতগুলো বিষয় আমি একটু বলে রাখি। এর মধ্যে তোমরা ভারতীয় সদস্যগুলো একবার দেখে রাখবে, বিদেশি সদস্যগুলো দেখে রাখবে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কবে রিপোর্ট পেশ করে সেটা একটু দেখে রাখবে। এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবে, আর বাকিগুলো কিন্তু একবার অন্তত চ্যাপ্টারটা রিডিং করে নেবে, কেমন? আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ক্ষেত্রে আরেকটা বিষয় একটুখানি তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা কোটেশন রয়েছে, সেটা হলো লিডারশিপ ট্রেনিং ইজ দ্য ফান্ডামেন্টাল ফাংশন অফ ইউনিভার্সিটি। এটা প্রথম কোন কমিশনে বলা হয়েছিল? এটা কিন্তু বলা হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনে। এবার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের পরে আমাদের ভারতবর্ষে যে শিক্ষা কমিশন হয় তাকে বলা হয় মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদলিয়ার কমিশন। এই মুদলিয়ার কমিশন কার নেতৃত্বে হয়েছে? ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়ারের নেতৃত্বে, সেই জন্য এটা মুদলিয়ার কমিশন নামে পরিচিত। এর সময়কালটা হচ্ছে 23শে সেপ্টেম্বর 1952 সাল। এই কমিশন গঠিত হয় তাহলে কত সালে? 1952 সালের 23শে সেপ্টেম্বর। আর এরা 53 সালে কিন্তু এদের রিপোর্ট পেশ করে, 53 সালের 29শে আগস্ট এরা এদের রিপোর্ট পেশ করে। এখান থেকে কি কি মক টেস্টের জন্য আমরা প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নেব। আচ্ছা, প্রথমে একটা এনইপি থেকে প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, এনইপিটা তো আমাদের সিলেবাসে আছে, সেই জন্য আমরা জেনে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, এনইপি 2020-তে প্রস্তাবিত হয়েছে শিক্ষা হবে কেমন ধরনের? অপশন এতে আছে অনুসন্ধান চালিত, অপশন বিতে আছে পাঠ্যপুস্তক ভিত্তিক, অপশন সিতে আছে পরীক্ষা ভিত্তিক, অপশন ডিতে আছে অনুসন্ধান চালিত আর আবিষ্কার ভিত্তিক। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন ডি। আচ্ছা, আমি একটুখানি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, কারণ প্রতিটা অপশন ধরে ধরে বললে আমাদের ভিডিওটা অনেক বেশি লেন্থলি হয়ে যাবে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য হলেন? উত্তরটা হয়ে যাবে অপশন বি, ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। এখানে তোমরা একটুখানি ভালো করে সবাই দেখে রাখবে, এখানে তো মাত্র 2 জন বিদেশি সদস্য ছিলেন, জন ক্রিস্টি আর কিনেথ রাস্ট উইলিয়াম। জন ক্রিস্টি ইংল্যান্ডের লোক আর কিনেথ রাস্ট উইলিয়াম আমেরিকার লোক। মুদলিয়ার কমিশন অপর যে নামে পরিচিত সেটা কোনটা? মাধ্যমিক শিক্ষা কমিশন, এক্ষুনি বলেছি, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করার জন্য এই কমিশন করা হয়েছিল। মুদলিয়ার কমিশনের রিপোর্ট ছিল কত পৃষ্ঠার? এখানে উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের মুদলিয়ার কমিশনের রিপোর্টটা কত পৃষ্ঠার, সেটা আমাদের হয়ে যাবে 311 পৃষ্ঠার। আর এটা অনেক জায়গায় অনেক বইতে তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে 331 পৃষ্ঠার, ঠিক আছে। শিক্ষার্থীদের কিউমুলেটিভ রেকর্ড কার্ড সম্পর্কে প্রস্তাব করে কোন কমিশন? তাহলে মুদলিয়ার কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড সম্পর্কে প্রস্তাব করেছিল। কিউমুলেটিভ রেকর্ড কার্ডের শর্ট ফর্ম অনেক জায়গায় দেওয়া থাকতে পারে, সিআরসি, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, 7 নম্বর প্রশ্ন। সেখানে বলা হয়েছে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলে কোন কমিশন? অবশ্যই মুদলিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আমাদের অপশন দেখো, অপশন সি তে রয়েছে। 8এর প্রশ্ন হচ্ছে, শব্দ প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে?
তাহলে আমাদের সেটাও হয়ে যাবে হচ্ছে মুদলিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আচ্ছা, তারপর রয়েছে আমাদের CABE পুরো কথা কি, 9 প্রশ্ন, সেটা হয়ে যাবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন অপশন তে রয়েছে। তারপর হচ্ছে CABE একটা কেমন ধরনের প্রতিষ্ঠান, তাহলে ওটা হয়ে যাবে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, অপশন তে রয়েছে। তাহলে আমাদের পরের যে অধ্যায় রয়েছে বা যে অংশ রয়েছে অধ্যায়ের, সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। এই কমিশন কার নেতৃত্বে হয়েছিল? DS কোঠারি বা ডক্টর দৌলত সিং কোঠারির নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছিল। এই কমিশনের পরিসরটা অনেকটা বেশি, শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে প্রাক প্রাথমিক থেকে শুরু করে আর উচ্চশিক্ষা পর্যন্ত এই কমিশনের বিস্তৃতি ছিল বলে, এই কমিশন আর বেশি ব্রডার অ্যাসপেক্ট ছিল বলে সেই জন্য একে বলা হয় ভারতীয় শিক্ষা কমিশন। এটা 1964 সালে ফর্ম করা হয়। আর এই কমিশন প্রায় 2 বছর নাগাদ তাদের যাবতীয় কাজকর্ম করে 1966-তে কিন্তু তাদের সুপারিশ জমা করে। 1966 সালের 29শে জুন তাদের সুপারিশ পেশ করে কার কাছে? ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে। এই বিষয়গুলো একটু জেনে রাখতে হবে। তাই এই কমিশন ফর্ম করা হয়েছিল কবে? 1964 সালের 2 অক্টোবর। আর এই কমিশন তাদের রিপোর্ট পেশ করে 1966 সালের 29শে জুন ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে তাদের রিপোর্ট জমা করে। তাহলে এখানকার থেকে যে মক টেস্টের যা প্রশ্ন আছে আমরা একটু জেনে নেব। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশনের প্রকাশিত রিপোর্টের শিরোনাম কি? রিপোর্টের শিরোনামটা হচ্ছে শিক্ষা এবং জাতীয় বিকাশ। শিক্ষা এবং জাতীয় বিকাশ দেখো কোথায় রয়েছে? আমাদের অপশন বি তে রয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে, কোঠারি কমিশনের মতে শিক্ষা কাঠামোটি কেমন? উত্তরটা কি হবে? 10+2+3+2, মানে 10 বছর পর্যন্ত যে আমরা ক্লাস 10 পাস করছি তেমন, তারপর 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা, তারপর 3 বছরের কলেজীয় শিক্ষা বা স্নাতক স্তরের শিক্ষা, তারপর 2 বছরের উচ্চ মানে স্নাতকোত্তর স্তরের শিক্ষা বা MA MSc MCom সেগুলো। তাহলে এখানে আমাদের অপশন রয়েছে অপশন সি। আচ্ছা, তারপরে প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশনের মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল? এর উত্তরটা হবে 17 জন, আমাদের রয়েছে অপশন ডি। তারপরের প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশনে ওয়ার্কিং গ্রুপের সংখ্যা কয়টি? এখানে কিন্তু ওয়ার্কিং গ্রুপ ছিল 7টি, তাহলে আমাদের সঠিক উত্তর অপশন এ। 5 নম্বর প্রশ্ন রয়েছে, স্নাতকোত্তর স্তর হলো উচ্চশিক্ষার প্রথম স্তর, উচ্চশিক্ষার সর্বশেষ স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তর। তাহলে উচ্চশিক্ষার সর্বশেষ স্তর বলতে পারি আমরা এখানে, যদিও পরে আরো অনেক পড়াশোনা করা যায়। কোঠারি কমিশনের মতে উচ্চশিক্ষার প্রথম স্তরে শিক্ষার মাধ্যম কি হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আঞ্চলিক ভাষা। 6 দাগের বি অপশনটা আমাদের ঠিক হবে। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। সেখানে আমাদের 7 নম্বর প্রশ্ন রয়েছে, স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছ গঠনের সুপারিশ করা হয় কোন কমিশনে? উত্তর হয়ে যাবে কোঠারি কমিশন। যদি থাকে ভারতীয় শিক্ষা কমিশন তাহলে ভারতীয় শিক্ষা কমিশনে আমরা টিক দিতাম, অপশন বি। 8 বলছে, কোঠারি কমিশনের ভিত্তিতে কোন জাতীয় শিক্ষানীতি রচিত হয়? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1968 জাতীয় শিক্ষানীতি। আচ্ছা, অপশন এ। 9 প্রশ্ন, কোঠারি কমিশন কত খ্রিস্টাব্দে কাজ শুরু হয় কোঠারি কমিশনের? প্রথমেই বললাম আমি 1964 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। ঠিক আছে, 1964 2 অক্টোবর। দেখো অপশানে কিন্তু সবকিছু আমাদের গোলমেলে করে দেওয়া রয়েছে, ঠিকঠাক করে আমাদের দেখে মারতে হবে। আচ্ছা, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থার নাম কি? 10 প্রশ্ন, এর উত্তর হয়ে যাবে AICTE। এখানে একটু আইটা হয়তো আমাদের কোনো কারণে পড়েনি ঠিকঠাক করে। AICTE, অল ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। অপশন ডিটা আমাদের ঠিক হয়ে যাবে। আচ্ছা, 11 প্রশ্ন রয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরে কয়টি ভাষা শিক্ষার কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2টি ভাষা। 11 হয়ে যাবে অপশন বি। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে রয়েছে, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কি গড়ে তোলার কথা বলা হয়েছে? বিদ্যালয় গুচ্ছ গড়ে তোলার কথা বলা হয়েছে। 12টা হয়ে যাবে অপশন সি। 13 প্রথম পর্যায়ে বিদ্যালয় গুচ্ছের কোন কোন বিদ্যালয় থাকবে? সেখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ প্রাথমিক বিদ্যালয়, অপশন বি।
তারপরে 14 বলছে প্রতিবেশী বিদ্যালয় প্রথার উদ্দেশ্য কি। এখানে আসল উদ্দেশ্য কি, সকলের শিক্ষার অধিকার প্রদান করা। 14টা হয়ে যাবে অপশন সি। আচ্ছা, 15 বয়স্ক ব্যক্তিদের পাঠে আগ্রহ সৃষ্টি করতে গ্রন্থাগার বিষয়ক উপদেষ্টা কমিটি সারা দেশে কি তৈরি করার কথা সুপারিশ করেছিল আর কি, কি তৈরির জন্য সুপারিশ করে। হয়ে যাবে গ্রামের ভগিনী নামে একটা সংস্থা গঠনের কথা বলে, গ্রামের ভগিনী। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। তাহলে এই পর্যন্ত হয়ে গেল ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। তাহলে আমাদের যে 3টা শিক্ষা কমিশন ছিল সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি। এরপর আমরা আলোচনা করব আমাদের যে দুটো শিক্ষা নীতি রয়েছে, জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 সম্পর্কে। তাহলে এবার আমাদের যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 আর জাতীয় শিক্ষানীতি 2020। তার মধ্যে প্রথম জাতীয় শিক্ষানীতি 1986, এটা তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে, কিন্তু রাজীব গান্ধী চেয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন হোক, শিক্ষা ব্যবস্থা একটা সুন্দর করে রিফর্ম করা হোক, সেই জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন এবং সেই সময় জাতীয় শিক্ষানীতি 1986 গ্রহণ করা হয়। তাই জাতীয় শিক্ষানীতিতে কি কি প্রশ্ন রয়েছে আমরা সেগুলো একটু দেখে নিই। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিকে কয়টি অংশ রয়েছে? উত্তর হয়ে যাবে 12টি। এখানে অপশনগুলো দেওয়া হয়নি, তবুও তোমরা দেখে নাও একটুখানি। তারা বলছে ECCE এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, প্রথম অপশনটাই হয়ে যাবে। তারপর বলছে POA কথাটির অর্থ কি? ওটা হবে প্রোগ্রাম অফ অ্যাকশন। কি বললাম? প্রোগ্রাম অফ অ্যাকশন, এটাও অপশন এটা হয়ে যাবে। তারা বলছে কারিগরি ও পরিচালনার শিক্ষা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে আলোচনা করা হয়? উত্তর হবে 6ষ্ঠ অধ্যায়ে, এটাও অপশন এতে রয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কি? বলা হয়েছে এখানে উত্তর হবে হচ্ছে প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত উন্নয়ন, এটাও সৌভাগ্যবশত অপশন এতে রয়েছে। তারপরে 6এর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে শিক্ষা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সুপারিশটি কি? উত্তর হবে শিক্ষাকে বিকেন্দ্রীকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় স্বায়ত্তশাসনের ব্যবস্থা প্রবর্তন। তাহলে কি বললাম? শিক্ষাকে বিকেন্দ্রীকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তন, এটা অপশন এতে রয়েছে। আচ্ছা, তাহলে আমার 7এর দাগের প্রশ্ন রয়েছে ডায়েট এর সম্পূর্ণ নাম কি? এটা হয়ে যাবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। প্রত্যেক জেলাতে কমপক্ষে একটি ডায়েট রয়েছে বা একাধিক ডায়েটও রয়েছে আমাদের। তাহলে দেখো এখানে সঠিক উত্তরটা কোন অপশনে আছে আমরা একটু দেখে নিই। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অপশন বি তে রয়েছে। SCRT এর পুরো নাম কি বলা হয়েছে? SCRT এর পুরো নাম হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। NCERT আর SCRT এর মধ্যে পার্থক্য হচ্ছে প্রথমটা হচ্ছে ন্যাশনাল আর এটা হচ্ছে স্টেট। তাহলে কোথায় আছে আমরা দেখে নেব একটুখানি। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এডুকেশনাল রিসার্চ, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আচ্ছা, আমাদের রয়েছে অপশন সি তে। আচ্ছা, তারপরে প্রশ্ন 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির 7ম অংশে কোন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে? উত্তর হবে শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ। শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ, অপশন ডি তে রয়েছে। তারা বলেছে 10এর প্রশ্নটা 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির 10ম অংশে কোন বিষয়ের উল্লেখ করা হয়েছে? তাহলে হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা বা এডুকেশনাল ম্যানেজমেন্ট যেটা, সেটা। আচ্ছা, তারপরে 11টা বলছে নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? হবে কি পেস সিটিং স্কুল। দেখো কোথায় রয়েছে পেস সিটিং স্কুল, প্রথম অপশন এতেই রয়েছে আমাদের। আচ্ছা, 12টা হচ্ছে নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষিত কথার বলা হয়েছে কত? তাহলে উত্তর হবে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে অপারেশন ব্ল্যাকবোর্ডের কার্যকরী পরিচালনার জন্য প্রধান দায়িত্ব কার উপর থাকবে? সেটা হচ্ছে কেন্দ্র, রাজ্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উপর। কেন্দ্র, রাজ্য, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, অপশন ডি মানে শেষের অপশনটা রয়েছে আমাদের। আচ্ছা, তারপর 14 প্রশ্ন, সুসংহত শিশু বিকাশ কর্মসূচি কোন স্তরের শিশুদের জন্য নেওয়া হয়েছে? এটা কিন্তু হয়ে যাবে প্রাক শৈশব, অপশন সি। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নতে একটু চলে যাই, সেটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন।
ন্যূনতম শিক্ষার মান বলতে বোঝায় শ্রেণীভিত্তিক একটি নির্দিষ্ট মান, নাকি ব্যক্তিভিত্তিক একটি নির্দিষ্ট মান, না সমাজভিত্তিক নির্দিষ্ট মান, না কোনোটি নয়? এখানে উত্তর হয়ে যাবে শ্রেণীভিত্তিক একটি নির্দিষ্ট মান, অপশন এ। তাহলে আমাদের 16 নম্বর প্রশ্ন রয়েছে AICTE এর সম্পূর্ণ নাম কি? ওটা কিন্তু হবে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তোমরা কিন্তু ইন্ডিয়ান থাকলে অপশানে কিন্তু টিক মারবে না, অপশন এটা হবে আমাদের উত্তর। আচ্ছা, 17টা বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষানীতিতে বলা হয়েছে সেটা হবে 1986 জাতীয় শিক্ষানীতি। দেখো রয়েছে অপশন বিতে। তারপর রয়েছে কোটারি কমিশনের রিপোর্টটি কত পৃষ্ঠার ছিল? ওটা হবে কিন্তু 692 পৃষ্ঠা। তারপরে 19টা বলছে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? ওটা কিন্তু হয়ে যাবে অপশন সি, 1985 সালে। আচ্ছা, তারপরে 20 প্রশ্ন হচ্ছে নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ করা হয়। এটা আমরা আগেও পেয়েছি প্রশ্নটা। এটা হয়ে যাবে 1/3 বা 3/1 ঠিক আছে, এটা হয়ে যাবে অপশন এ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 2020 জাতীয় শিক্ষানীতিতে। তাহলে এবার আমাদের 2020 জাতীয় যে শিক্ষানীতি বা NEP 2020, সেখান থেকে কতগুলো প্রশ্ন আছে আমরা একটু দেখে নেব। প্রথম হচ্ছে MCQ এর সম্পূর্ণ নাম কি? তাহলে হবে মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন কোথায় রয়েছে আমরা একটু দেখে নিই। প্রথমেই রয়েছে অপশন এতে মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপর যে সকল অঞ্চলে সুযোগ সুবিধা কম সেখানে ছাত্র ও শিক্ষকের অনুপাত কত? হাতের লেখাটা একটু সমস্যা আছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা খুব তাড়াতাড়ি করে তোমাদের জন্য সমস্ত মক টেস্টগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। সেজন্য আমরা অনেকজন মিলে লিখেছি, এটা অনেকজনকে দিয়ে লেখানো হয়েছে। প্রশ্নগুলো আমি সিলেক্ট করে দেওয়ার পরে তারা লিখে দিয়েছে। সেজন্য একটুখানি তোমরা করে নাও, ম্যানেজ করে নাও। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় ডেসক্রিপশনে তো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আর তাছাড়াও তোমরা কমেন্ট করে জানাতে পারো কোন কোন প্রশ্নটা সমস্যা আছে, আমি অবশ্যই একটু দেখে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে কি বলছে, যে সকল অঞ্চলে সুযোগ সুবিধা কম সেখানে ছাত্র ও শিক্ষকের অনুপাত কত হবে? ওটা হবে 25:1, বি এর অপশনটা হবে। তারপর হচ্ছে দীক্ষা, DIKSHA এর সম্পূর্ণ নাম কি? ওটা হবে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। দেখো কোথায় রয়েছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার বানানটা একটু আমাদের ভালো করে দেখে নিতে হবে, যদি কোথাও হয়তো ভুল দেওয়া থাকতে পারে। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। আচ্ছা, এখানে সম্ভবত দুটোতেই অপশন বিটাই হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা। তারা বলছে অঙ্গনওয়াড়ির শিক্ষাকাল কত বছর? অঙ্গনওয়াড়ি বলতে আমরা অ্যাকচুয়াল বুঝতে গেলে খিচুড়ি স্কুল আমরা যেটা বলি, তার শিক্ষাকাল হচ্ছে কিন্তু 3 বছর। এগুলো কিন্তু NEP 2020 অনুযায়ী। তোমরা কিন্তু কেউ আগের শিক্ষা ব্যবস্থা মানে ভারতীয় শিক্ষা কমিশন বা আমাদের যে প্রচলিত এখন বর্তমানে আগে যেটা ছিল সেই শিক্ষা ব্যবস্থা ভেবে কিন্তু কেউ করবে না। এটা কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী সবটা আমরা আলোচনা করছি, মানে এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো। সামাজিক ন্যায় ও সমতা বিধানের জন্য শিক্ষার লক্ষ্য হিসেবে কিসের সম্প্রসারণ ঘটানোর কথা বলা হয়েছে? উত্তর হবে অপশন এ, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিকরণের শিক্ষা, মানে ইনক্লুসিভ এডুকেশন যেটা রয়েছে সেইটা। এটা হয়ে যাবে 5-এর অপশন এ। 6-এর দাগে রয়েছে ODL এর সম্পূর্ণ নাম কি? ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। দেখো ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং কোথায় রয়েছে? প্রথমেই রয়েছে আমাদের অপশন এতে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। অনেকে বলে না ODL মোডে পড়াশোনা করছে, সে কিন্তু ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এ পড়াশোনা করছে। পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব 7 নম্বর প্রশ্নে। সেখানে বলা হয়েছে MERUS এর সম্পূর্ণ নাম কি? মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। কি বললাম? মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। সেখানে কিন্তু আমাদের প্রথম অপশন এতেই আমাদের হয়ে যাচ্ছে উত্তরটা। আচ্ছা, এখানে এবার আমাদের 8-এর প্রশ্ন যেটা রয়েছে CBCS এর সম্পূর্ণ নাম কি? ওটা হয়ে যাবে অপশন সি, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। অপশন সি তে আমরা টিক মেরে দেব। তা বলছে NEP এর পুরো নাম কি? আচ্ছা, ওটা কিন্তু একটুখানি ভুল আছে এখানে, ওটা হবে NRF এর পুরো নাম কি? NRF এর পুরো নাম কি? উত্তরটা হয়ে যাবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন কোথায় আছে আমরা একটু দেখে নেব, অপশন এ তে। তারা বলছে HECI এর সম্পূর্ণ নাম কি?
হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। দেখো অপশন বি তে রয়েছে, এখানে মাঝখানে এটা কাটা হবে, একটুখানি তোমরা বুঝে নাও, HECI। ঠিক আছে, তারপরে প্রশ্ন রয়েছে HEGC এর সম্পূর্ণ নাম কি? উত্তর হয়ে যাবে হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল, মানে যেখানে অর্থ প্রদান করা হয়, হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল। হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল কোথায় রয়েছে আমরা একটু দেখে নেব। হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল, অপশন ডি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাচ্ছি 12 দাগের প্রশ্ন। সেটা হচ্ছে IITI এর সম্পূর্ণ নাম কি? উত্তরটা যাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। দেখো কোথায় রয়েছে অপশন, অপশন এ তেই রয়েছে। তারপরের প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামোটি কেমন হওয়া উচিত? 5+3+3+4 রয়েছে আমাদের অপশন বি তে। তারপরের প্রশ্ন আমাদের বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে প্রত্যেক পর্বের পরীক্ষায় দুটি অংশ থাকবে, যথা প্রথমটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী আর অপরটি কেমন হবে? তোমরা যে সিস্টেমে পরীক্ষা দিচ্ছ, পরেরটা হবে বর্ণনাত্মক, মানে বড় প্রশ্ন। প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্নতে তোমরা পরীক্ষা দিচ্ছ, পরেরটা হবে বর্ণনাত্মক। তাহলে এইটা হচ্ছে, এই প্রশ্নগুলো আমরা জাতীয় শিক্ষানীতি 2020 থেকে আলোচনা করলাম। যে তৃতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অনুন্নত শ্রেণীর শিক্ষা ব্যবস্থা বা প্রবলেমস অফ ব্যাকওয়ার্ড ক্লাস ইন এডুকেশন। সেখানকার আমাদের প্রথম মক টেস্টের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, মন্ডল কমিশনের সভাপতি কে ছিলেন? তাহলে উত্তরটা হয়ে যাবে কিন্তু বিপি মন্ডল। তারপরে বলছে 2 এর প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার আইন চালু হয় কবে থেকে? উত্তর হয়ে যাবে 27 আগস্ট 2009। আচ্ছা, তারপরে 3 যে প্রশ্ন রয়েছে EWS এর পুরো নাম কি? উত্তর হয়ে যাবে ইকোনমিক্যালি উইকার সেকশন, ইকোনমিক্যালি উইকার সেকশন। ইকোনমিক্যালি কিন্তু থাকবে যেখানে, সেইখানে তোমাদেরকে টিক মারতে হবে। তারপরে প্রশ্ন রয়েছে শিক্ষা সমাজ ও অর্থনৈতিক দিক থেকে সাম্যের প্রয়োজন, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে BR আম্বেদকর বা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের, সবাই আমরা জানি। আচ্ছা, তারপরের প্রশ্ন 5 প্রশ্ন রয়েছে সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? উত্তরটা কিন্তু হয়ে যাবে 16 নম্বর ধারায়, অপশন সি। 6 প্রশ্ন, যে কমিশনের প্রতিবেদনে শিক্ষাক্ষেত্রে সকলের সমান সুযোগ এই অভিমত ব্যক্ত করা হয়েছে, সেটা কোন কমিশন? উত্তরটা কিন্তু হয়ে যাবে কোঠারি কমিশন। কোথায় রয়েছে আমরা একটু দেখে নেব, অপশন ডি তে কিন্তু রয়েছে কোঠারি কমিশন। আচ্ছা, তারপর বলা হচ্ছে 2024 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার কত? এর উত্তরটা কিন্তু আমাদের হয়ে যাবে 70.54%। ঠিক আছে, 70.54%। আচ্ছা, কত খ্রিস্টাব্দে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়েছে? এটা তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো, সেটা হবে 1958 খ্রিস্টাব্দের 19শে মে। কোথায় রয়েছে দেখো, অপশন এ তে রয়েছে। তারপর বলা হচ্ছে ভক্ত বৎসলম কমিটি কবে গঠিত হয়? এটা হবে 1963 খ্রিস্টাব্দে, অপশন সি। তারপরে প্রশ্ন 10 প্রশ্ন রয়েছে আমাদের NPEGEL এর সম্পূর্ণ নাম কি? সেখানে হয়ে যাবে আমাদের অপশন সি, ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস অ্যান্ড এলিমেন্টারি লেভেল। ঠিক আছে, অপশন সি এর অপশনটা আমরা টিক মেরে নেব। কি বললাম? ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস অ্যান্ড এলিমেন্টারি লেভেল, অ্যাট এলিমেন্টারি লেভেল, সরি ওটা অ্যাট হবে, অ্যাট এলিমেন্টারি লেভেল। আমাদের যেটা 11 প্রশ্ন, KGBV কবে প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটা একটু ভুল আছে, ওটা হয়ে যাবে কবে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, উত্তরটা কিন্তু হয়ে যাবে 2004 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 11 প্রশ্নটা তাহলে হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে 12 প্রশ্ন, ICDS এর সম্পূর্ণ নাম কি? এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। দেখো কোথায় রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এটাতে বাদ বাকি আর যা কিছু থাক, চিলড্রেন থাক,
ইন্টারনেট থাক, ইন্টিগ্রেশন থাক, যা খুশি থাক, আমরা কিন্তু উত্তর মারবো কোথায়? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। তারপরে প্রশ্ন রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পে কোন জাতীয় শিক্ষা, অপারেশন ব্ল্যাকবোর্ড যে প্রকল্প সেটা কোন জাতীয় শিক্ষানীতিতে গৃহীত হয়েছিল? এই প্রশ্নটা বহুবার দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গাতেই। এটা হয়ে যাবে 1986 জাতীয় শিক্ষানীতি। তা বলছে AIE এর সম্পূর্ণ নাম কি? ওটা হয়ে যাবে অল্টারনেটিভ অ্যান্ড ইনোভেটিভ এডুকেশন। অল্টারনেটিভ অ্যান্ড ইনোভেটিভ এডুকেশন কোথায় রয়েছে আমরা একটু দেখে নিই, ওটা অপশন সি তে রয়েছে। তারপরে বলা হচ্ছে স্বাক্ষর ভারত মিশন কি উদ্দেশ্যে গৃহীত হয়েছে? স্বাক্ষর ভারত মিশন ওটা কিন্তু প্রধানত বয়স্ক নিরক্ষর মহিলাদের স্বাক্ষর করার জন্য, বয়স্ক নিরক্ষর মহিলাদের স্বাক্ষর করার জন্য স্বাক্ষর ভারত মিশন। তারপর স্বাক্ষর ভারত মিশন কর্মসূচি কবে গৃহীত হয়? উত্তরটা হয়ে যাবে 2009 সালের 4ই সেপ্টেম্বর। কোথায় আছে একটু দেখে নিই, অপশন এ তে রয়েছে। উপজাতীয় মেয়েদের সহায়তা প্রকল্প কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? ওটা উত্তর হয়ে যাবে 2008 সালে, মানে অপশন ডি 2008 সালে কিন্তু উপজাতির মেয়েদের সহায়তা প্রকল্প। আচ্ছা, তারপরের প্রশ্ন রয়েছে আমাদের 18 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে উড়ান স্কিম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? উত্তরটা আমাদের হয়ে যাবে 2013 সালে। তারপরে বলা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? এখানে আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে 2017 সালে। আচ্ছা, মহিলা সমক্ষ অনুষ্ঠান প্রকল্প কবে গৃহীত হয়? এটা কিন্তু হয়ে যাবে আমাদের 1989 সালে। তো চলো, সব ছেলেমেয়েরা বোধহয় এতক্ষণ ভিডিও দেখে ক্লান্ত হয়ে গেছে, এতগুলো প্রশ্ন স্যার কিভাবে কি দেখবো, সেই জন্য বারবার করে তোমরা ভিডিওগুলো আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখো, পজ করো, যেখানে তোমার জানতে ইচ্ছে করছে এটা ঠিক আছে কিনা সেটা আবার দেখো, ভিডিওটা দরকার হলে প্রথম থেকে দেখো। যে কোনো ভাবে আমরা 4টে দিন, আমি বলেছি 4 দিন আমরা খুব ভালো করে এডুকেশনটা পড়বো, এডুকেশনের ভিডিওগুলো দেখবো, দেখে এই সাবজেক্টটাতে আমরা একদম ফাটিয়ে দেবো পরীক্ষাতে। সেই জন্য একটু তো সময় লাগবে। দেখো, এতদিন আমরা ঘুমিয়েছিলাম, আমরা কোনো কারণবশত নিজেদের মধ্যে ঠিকঠাকভাবে কমিউনিকেট করতে পারিনি, আলোচনা করতে পারিনি, কিন্তু এখন আমরা দেখে নিয়েছি। ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো। মনে করো এই 4টে দিন আমরা স্যারকে দিলাম, দিয়ে এডুকেশনটা একটা ভালো নম্বর পাওয়ার আমরা চেষ্টা করব, সবাই মিলে খুব ট্রাই করব আমরা, তাই তো? আর কি করতে হবে, তার সঙ্গে সঙ্গে টেক্সট বই কিন্তু পড়তে হবে। তোমার কাছে যে লেখকের যা টেক্সট বই আছে সেটা পড়ে নাও। তার আগে প্রথমে সবাইকে আমি একটা কাজ করতে অনুরোধ করব, সিলেবাসটা যার যার এখনো ঠিকঠাকভাবে পড়া হয়ে ওঠেনি পড়ে নাও, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা জেনে নাও। যদি সেখানে কোনো সমস্যা হয়, আমাদের পুরানো ভিডিও রয়েছে, সিলেবাসের ভিডিও তো করা রয়েছে, সেটা দেখে নাও। সেখানে দেখে নাও কোন কোন টপিক থেকে কত কত নম্বরের প্রশ্ন থাকবে, মানে অ্যাকচুয়ালি কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন থাকবে, কোন ইউনিট থেকে কত প্রশ্ন থাকবে সেটা একটু দেখে নেবে। আর অবশ্যই পরবর্তী মক টেস্টগুলো দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আজকের মধ্যে মক টেস্টগুলো দিয়ে দেবে, কালকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আর পরের 3টে চ্যাপ্টার সবাইয়ের কাজ থাকলো বাড়িতে তোমরা ভালো করে রিডিং পড়া। তো চলো আরো একবার বলছি, সবাই ভালো করে পড়ো, একদম চুটিয়ে পড়ো, সারা দিন রাত পড়ো। উচ্চ মাধ্যমিকে আমাদের ভালো রেজাল্ট করতেই হবে, প্রতিটা সাবজেক্টই ভালো করে পড়ো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের চ্যানেলের পাশে থেকো। সবাই মিলে আমরা এগিয়ে যাবো। থ্যাংক ইউ।